রামু আন্না কর্ণাটক থেকে মুম্বাই শহরে কাজ করার জন্য চলে আসে, কিন্তু বেশি পড়াশোনা না জানার কারণে উনি কোথাও কাজ পান না, আর উনি খুবই অসুবিধায় পড়ে যান। আরে শুধু শুধু এত বড় একটা শহরে চলে এসেছি, ওখানেই কোনো একটা কাজ খুঁজে নিতাম। এই দুয়ারে দুয়ারে ঘোরার থেকে তো আমরা কিছুই পাবো না, এই কথাটা মনে রেখো সব সময়। তুমি ধৈর্য রাখো, কোনো না কোনো কাজ নিশ্চয়ই পেয়ে যাবে। আমার মতন অশিক্ষিত লোককে কে কাজ দেবে? এই শহরে শুধু পড়াশোনা লোকেরাই থাকতে পারে, আমার মতন অশিক্ষিত লোকদের জন্য কোনো কাজ নেই। আমার খুবই চিন্তা হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি করব আর কি করব না। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমাদের আবার গ্রামে ফিরতে হবে। যদি কোনো চাকরি না পাও তাহলে আমরা নিজেদেরই কোনো একটা কাজ শুরু করে দেব। কিন্তু আমরা কি শুরু করব? আমাদের কাছে তো অত পয়সাও নেই যে নিজেদের কোনো ব্যবসা করতে পারবো। তোমার গয়না বিক্রি করেই তো আমরা এখানে এসেছি। খুব ভালো হতো যদি আমার দাদু বাবার কাছে বেশি টাকা পয়সা জমি থাকতো, বুঝেছো? হায় ঈশ্বর, এ কেমন পরীক্ষা নিচ্ছ? আমরা একটা গাড়ি লাগিয়ে দোসা বিক্রি করার কাজ শুরু করতে পারি, তাতে বেশি টাকা পয়সারও দরকার পড়বে না। হ্যাঁ, এটা ঠিকই বলেছো তুমি। এই কাজে না টাকা পয়সা লাগবে আর না পড়াশোনা লাগবে। চলো আজ থেকেই শুরু করে দিই। তাড়াতাড়ি শ্রী গণেশের নাম নিয়ে আমাদের ব্যবসাটা শুরু করে দিই, কি বলো? রামু আন্না আর ওনার স্ত্রী সুমিতা বাজারের একটা কোণে ঠেলা গাড়ি লাগায় আর ডোসা বানাতে শুরু করে দেয়। চলে আসুন দাদা বৌদি, গরম গরম ডোসা খেয়ে যান। সুনিতার আওয়াজ শুনে কয়েকজন কাস্টমার ওদের সামনে চলে আসে আর ডোসা বানানোর জন্য বলে দেয়। নতুন গাড়ি লাগিয়েছেন নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ, আজই লাগিয়েছি। কত করে একটা ডোসা? আজ প্রথম দিন তো, তাই আজ আমরা কারোর থেকে টাকা নেব না। ব্যাস আপনি ডোসা খান আর বলুন কেমন হয়েছে। রামু আন্না গ্রাহকদের ডোসা বানিয়ে দেয় আর গ্রাহকরা খুব আনন্দের সাথে ডোসা খায় আর খুব ভালোও লাগে তাদের ডোসা। আপনার বানানো ডোসা তো খুবই স্বাদের। আপনার তো কোনো বড় হোটেলে যাওয়া উচিত। আগে না না না, আমার কাছে ঠেলাটাই যথেষ্ট। যদি আমার ডোসা আপনার ভালো লাগে তাহলে সবসময় আমার এখানে এসে খাবেন। আপনিও খান আর আপনাদের বাচ্চাদেরও খাওয়ান। আমাদের দোকানের ডোসা যে একবার খায় না সে সবসময় হাসতে শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আসবই, আর তার সাথে নিজের বান্ধবীদেরও নিয়ে আসবো, আর ওরাও আপনার ডোসা খেয়ে খুব খুশি হবে। পরের দিন থেকে রামু আন্নার ঠেলার কাছে গ্রাহক আসতে শুরু করে দেয়। রামু আন্নার ডোসা সমস্ত গ্রাহকদেরই ভালো লাগে আর সবাই এখানে এসে ডোসা খাওয়ার সাথে সাথে বাড়িতে পার্সেল করেও নিয়ে যায়। তার ফলে রামু আন্নার বেশ ভালো রোজগারও হয়। তুমি এটা ভালোই মাথা খাটিয়েছো যে আমাকে ডোসা বানাতে বলেছো। এখন আর আমাদের গ্রামে ফিরতে হবে না, না হলে আবার গ্রামে গিয়ে আমাকে চাষ করতে হতো। জানি না ভালো দিনের মুখ কবে দেখতাম। হ্যাঁ, আর ভালো টাকা জমা করে আমরা এই শহরেই নিজেদের একটা বাড়িও কিনতে পারবো। কে জানে ওই শয়তান লোকটার হাতে কি জাদু আছে যে আমার গ্রাহকরা হোটেলের ডোসা ছেড়ে দিয়ে ও ঠেলাগাড়ির কাছে যাচ্ছে। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে এই শয়তান লোকটা আমার সমস্ত গ্রাহককে নিয়ে পালিয়ে যাবে। হোটেল মালিক রামু আন্নার ঠেলাগাড়ি বন্ধ করার কিছু একটা উপায় ভাবে। ওদিকে রামু আন্নার ঠেলার কাছে এত ভিড় চলে আসে যে রামু আন্নার ডোসা বানানো তৈরি করা সমস্ত জিনিস শেষ হয়ে যায়। আজকে আমাকে ক্ষমা করে দিন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আর ডোসা খাওয়াতে পারবো না। আমার দোকানে সমস্ত জিনিস শেষ হয়ে গেছে, কিন্তু কাল থেকে আমি আরো বেশি জিনিস নিয়ে চলে আসবো যাতে রাত পর্যন্ত জিনিস শেষ না হয়। আর আজকে যারা না খেয়ে যাচ্ছে কালকে আমি বেশি করে সাম্বার আর চাটনি দেব। আমি বলতে চাইছি যে যে খেতে পেল না আজকে তাকে। রামু আন্না সেদিনের রোজগার করার পয়সা নিয়ে নিজের স্ত্রীর সাথে বাড়ি চলে যায়। এখন কাল থেকে আরও পরিশ্রম করতে হবে, না হলে গ্রাহকেরা দুঃখ পাবে আর ধোসা খেতে আসবে আর আমার কাছে জিনিসই থাকবে না। যদি রোজ রোজ ধোসা খেয়ে না চলে যায় গ্রাহকরা তাহলে আমাদের কাছে কিছুই থাকবে না। পরের দিন রামু আন্না অনেক জিনিস নিয়ে চলে আসে আর ডোসা বানাতে শুরু করে দেয়। ওনার ভালো বিক্রি হচ্ছে এটা দেখে অন্য দোকানদারেরা ওনার দোকানের সামনে নোংরা ফেলতে শুরু করে দেয় আর ওনার ঠেলাকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু রামু আন্না সবকিছু ঠিকঠাক করে নেয়। কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর রামু আন্নার উনুনটা নিভে যায়। বৃষ্টি এসে আমাদের বিরক্ত করে দিল। দুবার উনুনটা জ্বালিয়েছি কিন্তু দুবারই উনুনটা নিভে গেল। এটা কোনো অশুভ নয় তো? রামু আন্না অনেক চেষ্টা করে
কিন্তু কিছুতেই বৃষ্টিতে উনুনটা জ্বালাতে পারে না। সে অসহায় হয়ে পড়ে ঠেলাটা বন্ধ করে বাড়ি চলে যায়। এটা দেখার পরে অন্য দোকানদারেরা খুবই আনন্দ পায়। মনে হচ্ছে আমাদের ঠেলা গাড়ি বন্ধ হতে চলেছে, এত বৃষ্টিতে তো কয়লা পুরো ভিজে গেছে, প্রত্যেকবার জ্বালাচ্ছি প্রত্যেকবারই কিছু না কিছু হয়ে যাচ্ছে। যদি গাড়িতে ডোসা না বানাতে পারছি তাহলে কোনো ব্যাপার না, আমরা বাড়ি থেকে ডোসা বানিয়ে নিয়ে যাব। পরের দিন থেকে রামুয়ান্না বাড়ি থেকেই ডোসা বানিয়ে নিয়ে যায়, কিন্তু রাস্তায় যেতে যেতে সেগুলো ঠান্ডা হয়ে যায় আর বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে নরম হয়ে যায়। সেই জন্য গ্রাহকদের ওই ডোসা ভালো লাগে না আর সমস্ত গ্রাহক ডোসা না খেয়েই চলে যায়। আরে এটা ডোসা নাকি ফুচকা, পুরো জলে ভিজে গেছে, এরকম ডোসা খাবো না আমরা। এইভাবে গ্রাহকদের চলে যেতে দেখে রামুয়ান্না খুবই দুঃখ পায়। তখনই বৃষ্টি বেশি হওয়ার কারণে সমুদ্রে জল ভরে যায় আর কিছু মাছ আর কচ্ছপ বাইরে ভেসে চলে আসে, যার মধ্যে একটা কচ্ছপ উল্টে যায় আর সোজা হওয়ার অনেকক্ষণ ধরে চেষ্টা করে। রামুয়ান্না বন্যায় ডুবে যাওয়ার ভয় না পেয়ে জলে নেমে যায় আর ওই কচ্ছপটাকে সোজা করে দেয়। তোমাকে তো খুবই চিন্তিত মনে হচ্ছে, আমি তোমার চিন্তা দূর করতে পারি। আপনি কি এই বৃষ্টি হওয়া থেকে একটু থামাতে পারবেন? না, আমি বৃষ্টি তো আটকাতে পারবো না, কিন্তু আমি তোমাকে এরকম একটা পাউডার দিতে পারি যেটা দিয়ে তুমি ডোসার ছাতা বানিয়ে নিজের চিন্তা দূর করতে পারো। কিন্তু ডোসা ছাত্রী তো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে, তুমি আমার সাথে ইয়ার্কি মারছো না তো? কচ্ছপটা নিজের কবজ থেকে এক থলি পাউডার বের করে রামুয়ান্নাকে দিয়ে দেয়। এই নাও, এইটা সমুদ্রী দেবতার দেওয়া জাদুই পাউডার। যেভাবে আমার কবজ এই পাউডার দিয়ে শক্ত হয়ে যায়, তোমার ডোসাও সেরকমই শক্ত আর টেস্টি হয়ে যাবে। রামুয়ান্না কচ্ছপের ওই পাউডারের থলিটা নিয়ে নেয় আর বাড়িতে গিয়ে ডোসা বানাতে শুরু করে আর ডোসার ওপরে ওই পাউডারটা ছিটিয়ে দেয়, যার ফলে ডোসা খুবই শক্ত হয়ে যায়। সুনিতা ওই ডোসাগুলোকে সেলাই করে ছাতা বানায় আর তার উপরে কাঠের হ্যান্ডেল তৈরি করে দেয়। এখন রামুয়ান্না ডোসার ছাতা বানিয়ে ঠেলা গাড়ি নিয়ে যায়। এসো এসো দাদা, ডোসা খাও আর ছাতা উপহার নিয়ে যান বাবু। আরে দাদা, এটা কিরকম অফার আপনার, আমাকেও একটু বলুন। আমি বলছি, দেখুন, যদি আপনি একটা ডোসা খান তাহলে একটা ডোসা ছাতা আপনি পাবেন। আর আপনি তো দেখছেনই বৃষ্টি কত জোরে বইছে, ডোসা খাওয়ার পর আপনাকে ছাতা নেওয়ার জন্য অন্য দোকানে যাওয়ার কোনো দরকার নেই। আরে বাহ, এটা তো খুবই ভালো অফার। ডোসা খাও আর বৃষ্টি থেকেও বেঁচে যাও। রামুয়ান্নার একটা ডোসার সাথে একটা ডোসা ছাতার ফ্রি এই অফারে জানার পরে অনেক গ্রাহকেরা রামুয়ান্নার ঠেলাগাড়ির কাছে ডোসা খাবার জন্য চলে আসে, যার ফলে রামুয়ান্নার কাছে অনেক বেশি টাকা চলে আসে। দেখলে, আমাদের এত বড় প্রবলেম এক চুটকিতে সলভ হলো। আজ আমাদের কাছে টাকা পয়সার কোনো কমি নেই। হ্যাঁ, আমাদের প্রবলেম পুরোপুরি মিটে গেছে, কিন্তু এই শহরে এমন অনেক গরিব লোক আছে যাদের কাছে ছাতা টাতা নেই, বুঝেছো? আমরা তাদেরকে সাহায্য করব। এখন থেকে আমি এটা ঠিক করছি যে যেখানেই কোনো গরিব বা কেউ ক্ষুধার্ত থাকবে, আমি আমার ডোসা তাদেরকে ফ্রিতে খাওয়াবো আর কাউকে খালি পেটে ঘুমোতে দেব না। রামুয়ান্না আর তার স্ত্রী অনেক ডোসা ছাতা তৈরি করে আর শহরের গরিবদের কাছে গিয়ে সেগুলো ভাগ করে দিয়ে দেয়। খুব তাড়াতাড়ি পুরো শহরে ডোসা ছাতাওয়ালা নামে বিখ্যাত হয়ে যায়। জয়পুর নামের একটা গ্রামে মোহন নামের একটা ঠিকাদার থাকতো। সব সময় মোহন মজদুরদের কাজ দিত আর তাদের ঘর সংসার চালাতো। এই জন্যে সব সময় গ্রামের লোকেরা তার সম্মান করত আর তার কথাও মানত। যদি সত্যিই কেউ তোমাদের মতন শ্রমিকদের পায় তাহলে তার ভাগ্য তো খুলে যাবে। আরে 7 দিনের কাজকে তোমরা 12 দিনে করেছো, বুঝেছো? খুব বুদ্ধিমান তোমরা। মালিক, আমরা তো ভেবেছিলাম যে আপনি আমাদেরকে বকবেন, কিন্তু আপনি যে আমাদের প্রশংসা করছেন, কিভাবে সেটা? আরে বোকা, যতদিন কাজ করবে ততদিন বেশি পয়সা পাবে, বুঝেছো? তোমাদের সাথে সাথে তো আমিও রোজগার করছি, তাই না? এইভাবেই মোহন চালাকি করে লোকেদের ঠকতো আর এই ব্যাপারে কেউ কিছুই জানতে পারতো না। কিছুদিন কেটে গেছিল। সরকারি রোডটা আমি গত বছরে তৈরি করেছিলাম, তার টাকার জন্য আমি আজ অবধি ঘুরিয়েই চলেছি। আরে আপনাদের কি কোনো লজ্জা টজ্জা হয় না নাকি? এই বেশি কথা বলো না তো। একবার ভেবে দেখো যে পয়সা দেওয়ার জন্য আমরা রাজি আছি তোমাকে, কিন্তু অন্যদের তো টাকা দিচ্ছেও না, বুঝেছো? তুমি নিজেকে ভাগ্যবান মনে করো এর জন্য। মালিক, আজ কিছু হলো, আপনি আমাদের টাকা কবে দেবেন? রানী, আমি আজকেও খালি হাতেই ফিরে এসেছি। উনি তো কথাই বলতে চাইছেন আর আমাদের পয়সা আবার ডুবে না যায়।
হে ভগবান, আমি নিজের পরিবারকে কি করে খাওয়াবো? এই সব কিছু আপনার ছল কপটের কারণে হচ্ছে। যদি আপনি সবার সাথে ভালো করে কাজ করতেন তাহলে আজ এরকম ঘটনা হতোই না। হ্যাঁ হ্যাঁ, বড় বড় মালিককে কথা শোনাচ্ছে। হ্যাঁ, যখন টাকা পাচ্ছিলে তখন তো মালিকের সাথে ভালোই ব্যবহার করতে। হ্যাঁ, আর এখন পালিয়ে যাচ্ছ কেন? না গোপাল, কাউকে কোনো কথা বলার দরকার নেই তোমার। তুমি শুধু আমার সঙ্গে চলো। কিন্তু মালিক, আমি যখন বলেছি শুধু আমার সাথে চলো। মোহন নিজের মজদুর গোপালকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় আর ওকে বলতে লাগেন, যখন আমি ছোট ছিলাম আমার বাবা আমার জন্য একটা রোড রোলার ছেড়ে দিয়েছিল, যাতে এটা আমি ব্যবহার করতে পারি কোনো কাজে। যদি আমার শ্রমিকদের আমি পয়সা না দিই তাহলে তাদের অভিশাপ আমার গায়ে লেগে যাবে, তাই না? তাহলে আপনি এখন কি ভাবছেন বলুন তো? কি করতে চাইছেন আপনি? আমার কাছে এখনো দুটো রোড রোলার আছে, সেগুলো বড় বড়। ওগুলো থেকে যা টাকা পাবো অন্ততপক্ষে সেগুলো বিক্রি করে আমি আমার শ্রমিকদের টাকা তো দিয়ে দিতে পারবো। মোহন আর গোপাল ওই ছোট্ট রোড রোলার নিয়ে নিজের গ্রামের প্রধান, যিনি জমিদারও ছিলেন, ওনার কাছে বিক্রি করার জন্য যান আর বলতে লাগেন, আমার মাথা আজ অব্দি কোথাও নত হয়নি প্রধান মশাই। আমি চাই যে এই ছোট্ট রোড রোলারটা নিয়ে আপনি আমাকে কিছু টাকা দিয়ে দিন, আর তাহলে আমি শ্রমিকদের টাকা দিয়ে দিতে পারবো। দেখো মোহন, আমি ছাড়া এই গ্রামে আর যার সম্মান আছে সে হলো শুধুমাত্রই তুমি, বুঝেছো? আমি কেন তোমার কষ্ট বুঝবো না বলো তো? কিন্তু আমার একটা শর্ত আছে। কিরকম শর্ত বাবু? আমি ঠিক বুঝলাম না। দেখো, আমি কোনো জিনিস একবার নেবার পরে কখনো ফেরত দিই না, আর যদি তুমি নিয়ে যেতে চাও তাহলে তোমাকে ডবল দাম দিতে হবে। বলো, এতে তুমি রাজি তো? আগে আমি মজদুরের জন্য সব কিছুই করতে পারি, আমি এতে একদম রাজি। মোহন প্রধান থেকে টাকা নিয়ে ওখান থেকে চলে যায় আর গিয়ে নিজের মজদুরদের জন্য অনেকগুলো খাবার রেশন নিয়ে আসে। মালিক, এগুলো কি? আপনি আমার কথার খারাপ পেলেন নাকি? আমি এই কিছু পয়সার জিনিসপত্র নিয়ে এসেছি, এটাই তোমাদের পরিশ্রমের ফল। এই পয়সা দিয়ে তোমরা তোমাদের সংসার চালিয়ে নিও আর নিজেদের ভালো করে খেয়াল রেখো। মালিক, আমাদের কাছে বাড়ি টাড়ি কিছুই নেই, গ্রাম তো রয়েছে অনেক দূরে, আমরা কি করব? ঠিক বলেছেন গোপাল ভাই, আমরা কেননা এইখানেই একটা ছোট ব্যবসা শুরু করে দিই, কিছু বিক্রি করার কাজ করে নিই। যখন নতুন ঠেকা আসবে তখন দেখা যাবে। এই প্রথম তুমি কোনো ভালো কথা বলেছো। আমি একটু ভাবনা চিন্তা করে তোমাকে কালকে কথাটা বলবো যে আমাদের ঠিক কী করা উচিত। মোহন ওখান থেকে নিজের বাড়ি চলে যায় আর গিয়ে ভাবতে শুরু করে। ওখানেই তার চোখ পড়ে তার ঘরের উঠোনে, যেখান থেকে একটা আলো আসছিল। এত রাত্রে এই আলোটা কোত্থেকে আসছে? কে কে ওখানে? কে ওখানে? যেইমাত্র মোহন ওই জায়গাতে পৌঁছায় তখন ওখানে গিয়েও দেখতে পায় যে প্রধানকে দেওয়া মিনি রোড রোলার আবার ফেরত তার ঘরেই চলে এসেছে, যেটা দেখে ও আশ্চর্য হয় আর ও সেই রোড রোলারের কাছে পৌঁছায়। এটা এখানে কি করে এলো? প্রধানমশাই তো এত দয়ালু নয় যে জিনিসটা আমাকে ফেরত দিয়ে যাবেন। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। অনেক দিন হয়ে গেছে এটা চালাইনি, এটা আমি একবার চালিয়ে দেখি। যেই মাত্র রোড রোলারকে মোহন হাত লাগালো তখন ওই রোড রোলার থেকে একটা আলোকিত চিঠি বেরিয়ে আসে, যেটা দেখে আগে তো মোহন ভয় পায়, কিন্তু তারপর ও সেই চিঠিটা পড়তে শুরু করে। যদি এই পত্রটা তুমি পড়ছো তার মানে হলো যে এটাই তুমি সমস্যায় রয়েছো। এই রোড রোলারটা একটা মায়াবী, তামিলনাড়ুর মন্দিরে একটা পুজো করা এই রোড রোলারটা। যখনই জীবনে কঠিন চলে আসে তখন আমি এই রোড রোলারের সাহায্যে তুমি ডোসা বানিও, মিসাল ডোসা, যার সাহায্যে পুরো 10 জন লোকের পেট ভরে যাবে। এই রোড রোলারটা তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে সব সময়ের জন্য। মোহনের চিঠি পড়া মাত্রই রোড রোলার ওখান থেকে চলতে শুরু করে আর গিয়ে মোহনের বাড়ির পেছনে দাঁড়িয়ে পড়ে, যেখানে মোহন দেখতে পায় যে ওখানে একটা বড় প্লাস্টিকের ত্রিপাল মাটিতে পড়ে আছে আর পরিষ্কার পরিষ্কার রোড রোলার ওখানে ডোসা বানাচ্ছে। মোহন নিজের সাথীদের ডেকে সেই জায়গাতে নিয়ে যায়। মালিক, এটা আবার কি? এই ব্যাপারটা কি বলুন তো? রোড রোলার, ধোসা, এটা আবার কি কি হচ্ছে? এখন থেকে আমাদের সবাইকে কারোর দুয়ারে গিয়ে ঠোকর খাবার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো তোমরা? এখন থেকে আমরা এখানেই রোড রোলারের ডোসা বানাবো। কি সত্যি? এই কাজে আমার থেকে এগোতে তো কেউই পারবে না, আপনি দেখে নেবেন।
তাহলে সবার প্রথমে আমাদের ডোসার জন্য আটা নিতে হবে, তারপর সেগুলোকে এই বড় তিরপলটার উপরে রেখে দিতে হবে, তারপরে তার উপরে মশলা মিশিয়ে এই মিনি রোড রোলারটা ওই আটার উপর দিয়ে নিজে নিজেই চলতে শুরু করবে আর ডোসা তৈরি হয়ে যাবে। আর কি ছিল, সবাই সেরকমটাই করলো। ত্রিপালের ওপর সবাই আটা দিল। ত্রিপালের মধ্যে আটা দেওয়া মাত্রই রোড রোলার তার উপরে চলতে শুরু করে। একবারে 10 লোকেদের খাবার তৈরি হয়ে যেত। দেখতে দেখতেই মোহন একটা বড় দোকান খুলে দেয় আর অনেকগুলো লোক তার রোড রোলার ডোসা খেতে আসতো, যেটা দেখে গ্রামের প্রধান প্রচণ্ড হিংসে শুরু করে। পাপি, চোর, দুষ্টু, তুমি তোমার কথা রাখতে পারলে না। তুমি আমার বাড়িতে এসে আমার রোড রোলার চুরি করে নিয়ে চলে গেছো। আমি তোমাকে বলেছিলাম না যখন তুমি নিয়ে যাবে তোমাকে 2 গুণ দাম দিয়ে যেতে হবে, কিন্তু তুমি আমার কথা তাও শুনলে না। এই নিন আপনার 2 গুণ বেশি টাকা যা আমি আপনার থেকে নিয়েছিলাম, আর এই নিন রোড রোলারের ডোসা যেটা রোড রোলার তৈরি করেছে। আরে বাহ, তুমি তো আমাকে অবাক করে দিলে। সবসময় এইভাবেই ভালো থেকো, খুব ভালো থাকো তুমি, বুঝেছো? আর এইভাবেই মোহন নিজের শ্রমিকদের সাথে মিলেমিশে রোড রোলার ডোসার দোকানও খুলে ফেলে। সবাই নিজের মনের হিসাবে থাকতে শুরু করে আর খাবার খেতে লাগে। সবার জীবন মোহনের রোড রোলার ডোসার কারণে খুব সুখময়ী হয়ে ওঠে আর সবাই মোহনের ধন্যবাদ জানাতে লাগে আর নিজের জীবন খুব ভালো করে কাটাতে লাগে। আনন্দপুর গ্রামের নদীর মাঝামাঝি একটা খুবই বিখ্যাত মন্দির ছিল। এই মন্দিরের বাইরে ভেঙ্কটের একটা ছোট্ট দোকান ছিল। এই দোকানে ও ইডলি, বড়া আর ধোসা বিক্রি করত। দর্শন করতে আসা ভক্তরা ভেঙ্কটের দোকানে টিফিন খেত। দাদা, একটা মশলা ধোসা দাও তো, আর 2 প্লেট সাম্বার বড়াও দিও। আপনি বসুন দাদা, আমি এক্ষুনি নিয়ে আসছি। ভেঙ্কটের বউ ধোসা বানাতো আর ভেঙ্কট খরিদ্দারকে সামলাতো। ভেঙ্কট সব খরিদ্দারের সাথে খুব ভালোভাবে কথা বলতো। ওরা ভেঙ্কটের ধোসার দোকানে ধোসা খেতে ভালোবাসতো। আরে দাদা, আমাকেও 2টো ডোসা দিয়ে দিন। নিশ্চয় দাদা, আপনি বসুন, আমি বানাচ্ছি, একদম গরম গরম। ভেঙ্কট আর পূজা একসাথে মিলেমিশে কাজ করত, তাই ওদের লাভও ভালো হতো। দুজনে ওদের ব্যবসা নিয়ে খুব খুশি ছিল। বাবু, আরে এসো বাবা, এসো, আপনি বসুন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। ভেঙ্কট রোজ ওই বুড়ো ভিখারিকে খাবার খাওয়াতো, কিন্তু এই ব্যাপারটা ওর বউ পূজার একদম পছন্দ ছিল না। কি দরকার ছিল ওই ভিখারির অভ্যেস বানিয়ে দেওয়ার? ও রোজ চলে আসে ফ্রিতে খাবার জন্য। আরে প্রজা, কি যায় আসে এরকম অসহায় মানুষের সাহায্য করলে? আরে কিন্তু তুমি যদি ওকে ফ্রিতে খাবার না দাও তাহলে কি ও মরে যাবে? ও কিছু না কিছু তো করেই নেবে, তাই না? আমাদের কাছে ভগবানের দেওয়া অনেক কিছুই আছে। আমার মনে হয় না আমাদের কাউকে সাহায্য করার জন্য এত ভাবা উচিত। জয় হোক দয়াবান, তুমি এইভাবেই দান করতে থাকো। এরকমই চলতে থাকলে তো এখানে ভিখারিতে লাইন পড়ে যাবে। আমি যতটা করতে পারবো ততটা করব, বাকিটা ভগবানের ইচ্ছা। ভেঙ্কট ওই বুড়ো ভিখারির জন্য কয়েকটা বড়া, ইডলি আর চাটনি আর ওনাকে দিয়ে দিল। ভগবান তোমার মঙ্গল করুক। বুড়ো ভিখারি খেতে লাগলো। তখনই ওখানে মন্দিরের পুরোহিত এলো। পুরোহিত দেখতে গোল গোল ছিল, ছোট কাঁধ আর মোটা ভুঁড়ি। জয় মাতাজি। জয় মাতাজি পুরোহিত মশাই, আসুন আসুন না, বসুন। পূজা পুরোহিতের জন্য টেবিল পরিষ্কার করে দিল আর পুরোহিত বসে পড়ল। কি খাবেন আপনি পুরোহিত মশাই? 2 প্লেট বড়া, 2 প্লেট ইডলি, 2 প্লেট ডোসা। আজকের জন্য শুধু এটুকুই। এক্ষুনি আনছি। পূজা পুরোহিতের সেবা করতে লাগলো। তখন ভেঙ্কট ওর কাছে পৌঁছে গেল। আমি এই ভিখারিকে ফ্রিতে খাওয়াই, ও তো গরিব। এই পুরোহিত তো খুব বড় লোক, তুমি ওকে ফ্রিতে খাওয়াচ্ছ? ব্রাহ্মণকে নিয়ে এরকম বলতে নেই। শাস্ত্রতে লেখা আছে ব্রাহ্মণকে খাওয়ালে পুণ্য হয়। আর যেদিন থেকে আমি পুরোহিতকে খাওয়াতে শুরু করেছি, দেখো আমাদের ব্যবসা বেড়ে গেছে। যার যেমন ভাবনা। তুমি এই ব্রাহ্মণের সেবা করো, আমি যাচ্ছি ভগবানের দর্শন করতে। ঠিক আছে, যাও। ভেঙ্কট মন্দিরে গেল আর ও ভগবানের সামনে হাত জোড় করলো। হে ভগবান, সব সময় আমার পাশে থেকো আর সবার মঙ্গল করো।
আমার বউ ভাবে ওর পেট ভরে পুণ্য লাভ করবে। আমি জানি এটা ভুল, ভগবান, কিন্তু তুমি ওকেও দয়া দিও। ভেঙ্কট ওর সাথে সবার মঙ্গল চাইতো। ও খুবই ভালো একজন মানুষ ছিল। ওর বউকে লুকিয়ে লুকিয়ে ও গরিব মানুষদের খাবার খাওয়াতো। ভগবান তোর মঙ্গল করুন। অসহায় মানুষদের সাহায্য করে ভেঙ্কট খুব আনন্দ পেত। তাই ও লুকিয়ে জড়িয়ে ভালো কাজ করতেই থাকতো। ওদিকে ওর বউ পূজা স্বার্থপর ছিল। ও চাইতো ভগবান শুধু ওরই মঙ্গল করুক, আর এই কারণেই ও ব্রাহ্মণদের সেবা করত। আর এই ঘটনা চলতে থাকলো। ভেঙ্কট আর পূজার ধোসার দোকানও ভালোই চলছিল। ভেঙ্কট গরিবদের সাহায্য করত আর পূজা ব্রাহ্মণদের সেবা করত। রোজ ভোর 5টার পর প্রথম নৌকা ধরে ভেঙ্কট আর পূজা মন্দিরে যেত, আর তারপর ওখানে ওদের দোকানে বসতো। আর সকাল থেকেই ওদের দোকানে খরিদ্দার আসতে থাকতো। তারপর বর্ষাকাল শুরু হলো। ভেঙ্কট আর পূজা রোজকার মতোই নৌকার মধ্যে ছিল। আজ মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। তার মানে খরিদ্দার কম আসবে? তা তো হবে, কিন্তু যারা আছে তাদের তো না খাইতে রাখতে পারি না। ঠিক আছে, কিন্তু যখন মন্দির ফাঁকা হয়ে যাবে আমরা বাড়ি ফিরে আসব। ঠিক আছে। ভেঙ্কট আর পূজা নদী পার করে মন্দিরের কাছে গেল। আর রোজকার মতোই ওরা দুজনেই ওদের দোকান চালানো শুরু করে দিল। খুব জোরে বৃষ্টি পড়ছিল। আমারও মনে হচ্ছে না আজকে বিশেষ কোনো খরিদ্দার আসবে। দেখা যাক। আর তখনই 2-3 জন ওদের দোকানে এলো। আসুন আসুন দাদা, আসুন বসুন। আমাদের 3 প্লেট ইডলি আর 2 প্লেট বড়া দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। পূজা ইডলি বড়া বানালো আর ভেঙ্কট খরিদ্দারদের দিয়ে দিল। খরিদ্দাররা খেতে শুরু করলো। ওদের সবার খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু তাও বৃষ্টি থামলো না। মনে হচ্ছে না আজ আর বৃষ্টি থামবে। হ্যাঁ, বৃষ্টির জন্য মন্দিরে দর্শনার্থীও কম আছে। ওই লোকটা ভেঙ্কটকে টাকা দিয়ে দিল। আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব, বৃষ্টি থামলেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু বৃষ্টি থামলো না। তারপর ওরা ভিজে নদী অবধি গেল। নদীর ভয়ঙ্কর রূপ দেখে ওরা অবাক হয়ে গেল। নদীতে একটাও নৌকা ছিল না, আর নদীর জলের স্তর বেড়েই চলছিল। ওরা দৌড়াতে দৌড়াতে ভেঙ্কটের কাছে এলো আর ওকে এসব বলল। এই বন্যা আমাদের সবাইকে ডুবিয়ে দেবে, আমাদের মধ্যে কেউ বাঁচবে না। তখনই ওদের কাছে ওই বুড়ো ভিখারি এলো। উনি যখন আছেন বাঁচানোর জন্য, তাহলে কেউ মারতে পারে বাবা? এখানে আমরা সবাই জীবন নিয়ে খেলছি, আর এই ভিখারি হাসছে। আমাদের কিছু তো করতে হবে। হে ভগবান, আমাদের সবাইকে নিরাপদে ওপার পড়ে দাও। হে ভগবান, দয়া করো। ভেঙ্কট ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। তখনই ওই বুড়ো ভিখারি সামনে রাখা একটা ধোসার প্লেট তুলে নিল। আমরা সবাই এত বড় বিপদে আছি, আর তুই খাওয়া নিয়ে ব্যস্ত। আমার সাথে এসো। ভিখারির সাথে ওরা সবাই নদীর কাছে গেল। ভিখারি ওই ধোসার প্লেট মাটিতে রেখে দিল আর ওনার চোখ বন্ধ করে দিল। আর জাদুতে ওই ধোসার আকার বাড়তে লাগলো। ধোসার আকার এত বেড়ে গেল যেন কোনো বড় নৌকা। ওখানে দাঁড়ানো সবাই চমকে গেল। এটা জাদুর বিশাল ধোসার নৌকা, সহজেই নদী পার করিয়ে দেবে। তোমরা বসে পড়ো এতে। সবাই নৌকাতে বসে পড়ল, শুধুই ভিখারি ছাড়া। আপনিও আসুন না। না বাবু, আমাকে উনি বাঁচাবেন, তোমরা সবাই যাও। ভিখারি ইশারা করা মাত্রই বিশাল ধোসা নৌকা নদীতে চলতে লাগলো। জলের বড় বড় ঢেউয়ের কোনো প্রভাব ওই নৌকাতে ছিল না। ভিতরে বসা সবাই সুরক্ষিত ছিল। ওরা সবাই ওপারে পৌঁছে গেল। সবাই ভগবানকে ধন্যবাদ জানালো। আর ওরা নামা মাত্রই বিশাল ধোসার নৌকা জলে ডুবে গেল। আজ ভেঙ্কটের সাথে বাকি সবাই একই জাদু দেখলো, বিশাল ধোসা নৌকা জাদু। হয়তো এই ভেক্টরের ভালো মানুষদের জন্যই ওকে জাদুই বিশাল ধোসা নৌকা বাঁচাতে এসেছিল।